ছোট করে যদি মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই আবুল কালাম আজাদ মজুমদার, সেটি হচ্ছে নির্বাচন তাদের এবারকার পরিবর্তন যে হলো এই আঞ্চলিক দেশগুলোর মধ্যে সেটার কোনো প্রভাব আসলে পড়বে কিনা, কি মনে করেন? আঞ্চলিক দেশগুলোর মধ্যে প্রভাব পড়বে কিনা আমি জানি না, তবে এটা তো বাংলাদেশের জন্য এটা খুবই সিগনিফিক্যান্ট একটা শিফট, পলিটিক্যাল শিফট। এই কারণে যে আপনি এবার যদি পশ্চিমবঙ্গের নির্বাচনটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে মূলত ক্যাম্পেইনের বিষয়বস্তু ছিল অ্যান্টি বাংলাদেশ একটা সেন্টিমেন্ট। সেখানে ভারতীয় নাগরিক যারা, ভারতের ভোটার যারা, তাদের অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে বা বাংলাদেশি হিসেবে তাদেরকে শনাক্ত করে বা অপবাদ দিয়ে তাদেরকে ভোটার তালিকা থেকে অনেককে বাদ দেওয়া হয়েছে। এবং এই যে অ্যান্টি বাংলাদেশ যে রেটরিক, যেটা মানে বারবার বিজেপি সামনে এনেছে, সেটা তাদের দৃশ্যত কাজেও দিয়েছে এই কারণে যে এই অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট আগেও আপনার হয়তো ভারতে ছিল, কিন্তু সেভাবে সেটা ভারতীয়দেরকে বলা সম্ভব হয় নাই। তার কারণ তখন বাংলাদেশে ভারতেরই একটা অনুগত সরকার ছিল, যে কারণে ভারত মানে ভারতীয়দেরকে একটা এরকম একটা ইমপ্রেশন দেওয়া হয়েছে যে বাংলাদেশ তাদের বন্ধু রাষ্ট্র। যদিও আসলে বাংলাদেশের জনগণের সাথে ভারত সরকার সেভাবে বন্ধুত্ব করতে আগ্রহী হয় নাই যতটা বাংলাদেশের তৎকালীন সরকারের সাথে তারা বন্ধুত্ব করতে আগ্রহী ছিল। কিন্তু এইবার বিষয়টা ভিন্ন। এবার আসলে গত 2 বছর বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল এরকম যে আপনার ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং আপনার পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তো এরকম যখন একটা সময় এসেছে তখন অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টটা ওখানে ফুয়েল করার জন্য তাদের জন্য একটু সহজ হয়েছে। এবং কমনওয়েলথ সেন্টিমেন্ট এগুলো তো আছেই। তো এইসব মিলিয়ে আমার মনে হয় যে বিজেপির সেখানে একটা অ্যাডভান্টেজ ছিল তাদের এই ক্যাম্পেইনগুলোতে। এবং তাছাড়া ধরেন যে এই রাজনৈতিক দলটা পশ্চিমবঙ্গে ছিল, তারা 16 বছর ধরে টানা সেখানে ক্ষমতায় ছিল। তো একটা দল 16 বছর যখন ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, তখন তো কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফিলিংস মানুষের মধ্যে তৈরি হয়ে থাকে। তাছাড়া আপনি যদি ভারতের যে অর্থনৈতিক সমৃদ্ধির কথাও দেখেন, ভারতের যে ডেভেলপমেন্টটা গত কয়েক বছরে বা কয়েক দশকে আপনি যদি দেখেন, ভারতের দক্ষিণাঞ্চল বা ভারতের নয়াদিল্লির আশেপাশে যে রাজ্যগুলো আছে সেগুলোর তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু আসলে পিছিয়ে গিয়েছিল। এবং এই পিছিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার তাদেরও কিন্তু কিছুটা দায় আছে। তো এই নানাগুলো কম্বিনেশনই আসলে এক হয়ে আমার মনে হয়েছে যে ভারতে যে রাজনৈতিক যে দল আছে, মানে ক্ষমতাসীন যে রাজ্য সরকারে যারা ছিলেন তাদের পতনটা হয়েছে। এটা অনেকটা এক্সপেক্টেডই ছিল। এটা একদম আউট অফ দ্য ব্লু কোনো কিছু হয়নি। যেটা হয়েছে এটাই হতে পারতো। কিন্তু বাংলাদেশের জন্য যেটা এখন শঙ্কার জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে ভারতে, তার বেশিরভাগ রাজ্যেই এখন কিন্তু বিজেপি সরকার ক্ষমতায়। সো আপনি যদি ত্রিপুরা দেখেন, আসাম দেখেন, এখন পশ্চিমবঙ্গ, যে এই তিনটার সাথেই বাংলাদেশের মূলত বড় সীমান্ত রয়েছে। তো এই তিনটা রাজ্যে যখন বিজেপি সরকার ক্ষমতায় থাকে তখন বাংলাদেশি বলে বা বাংলাদেশকে তারা নানাভাবে বেকায়দায় ফেলার সুযোগ হয়তো নেবে বা নিতে চাইবে বা চেষ্টা করবে। আমি মনে করি যে বাংলাদেশের এখন যারা নীতি নির্ধারক আছে তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই একই প্রশ্নটা করতে চাই। প্রথমত নির্বাচনটা কেমন দেখছেন, এবং এই যে আমাদের একজন অতিথি বললেন যে এখন বাংলাদেশের বর্তমান সরকারের এই বিষয়টি ভারতের সাথে অনেক গুরুত্বতার সাথে বিষয়টি পরিমাপ করা দরকার, যে এই সরকারের সাথে বাংলাদেশের বর্তমান সরকার আসলে কতটুকু ন্যায্য অধিকারের বিষয়ে আসলে কাজ করবে। ধন্যবাদ আপনাকে এবং 71 টিভির সাংবাদিক এবং কলাকুশলীদের। আসলে বর্তমান যে সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে এটা জাতীয়তাবাদী সরকার, এবং আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের স্বার্থ এবং আমাদের মর্যাদাকে সমুন্নত রাখা। আমরা আমাদের মর্যাদা এবং আমাদের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েই আমরা অন্যান্য আমাদের আশেপাশের দেশগুলোর সাথে আমাদের পররাষ্ট্রনীতি আমরা তৈরি করব বা সেই আলোকেই আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। তো যেহেতু দেশের পক্ষে আমাদের অবস্থান সব অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমাদের এক নেতা, আমাদের প্রধানমন্ত্রীর একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। অতএব বাংলাদেশের স্বার্থ, মর্যাদা
সমুন্নত রেখেই আমাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হবে। অবশ্যই আমরা আসলে সামনের দিনগুলোতে তাই দেখতে চাই। এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সাইদ মোস্তাফিজ। অনেক ধন্যবাদ সাইদ মোস্তাফিজ যুক্ত হয়েছেন এবং স্বাগত আপনাকে একাত্তর জানালে। আমরা আমাদের দেশের রাজনীতির আলোচনাতে যাবার আগে ছোট করে এই যে বিধানসভার যে নির্বাচন হয়ে গেল ভারতের এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পরাজয়, বিজেপির সেখানে হচ্ছে এখন বলা যায় কি বলে সরকার শাসন করার যে প্রক্রিয়াটি শুরু হতে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের এখন এই নতুন যেই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তার সাথে পাওনার যে হিসেবগুলোর আগে অমীমাংসিত ছিল সেখানে আসলে কেমন অবস্থান নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহলোক যারা আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন এই দেনা পাওনা বা যে আমাদের প্রাপ্য হিস্যা, সেটা তো আসলে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল থেকে আমরা দেখে আসছি যে আমরা আসলে নানাভাবে বঞ্চিত হচ্ছি এবং আমরা কখনোই আসলে আমাদের পাওনা হিস্যাটা কখনোই বুঝে পাইনি। স্পেশালি বিগত 17 বছর ধরে আমরা যেরকম দেখেছি যে আমাদের ন্যায্য পানির হিস্যা, যে তিস্তা চুক্তি, সেটা নানা কারণে আটকে গেছে। এক সময় সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী সরকার বলতেন যে এটা আসলে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের কারণে আসলে করতে পারছে না, এরকম নানা রকম অজুহাত দেখিয়ে আসলে তারা বিলম্বিত করতো। তো এখন তো আসলে অল ওভার তাদের গভর্নমেন্টের পার্টি আসলে এখন পশ্চিমবঙ্গে বসছে। তো আসলে এখন দেখার বিষয় হবে যে বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশের সাথে তাদের দেশের নীতি কোন পর্যায়ে থাকে, আগের মতোই কি তারা পথ অনুসরণ করবে কিনা, আবার সেক্ষেত্রে আসলে নতুন পরিবর্তন আসছে কিনা। আমি আশাবাদী হতে চাই, আমি চাই যে আসলে আমাদের নতুন ভাবে যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন বা যে চিন্তা, সেখানে আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আসলে বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের দেশের সাথে সেই দেশের এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসলে দুটি দেশের স্বার্থ রক্ষা করেই এবং যার যে এটি প্রাপ্য হিস্যা সেটা বুঝেই হবে। তবে আসলে দেখা যাক, খুব বেশি হতাশার জায়গা থাকলে সেটা আসলে বলতে হবে যে আসলে ভারতের স্পেশালি যে নরেন্দ্র মোদীর যে গভর্নমেন্ট, তারা আসলে আওয়ামী লীগের প্রতি যেই বায়াসনেসটা তাদের আছে এবং এখনো যেভাবে আস্থাভাজন ভাবে হাসিনাকে তারা দেশে আসলে রেখেছেন এবং সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমরা দেখলাম যে গাজীপুরের সাবেক যে সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনি এই শুভেন্দু অধিকারী ওনাকে হচ্ছে যে শুভেচ্ছা জানাতে গিয়েছেন এবং তিনিও কিন্তু এখনো বলেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো পশ্চিমবঙ্গে এখন সম্ভাব্য যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, তার স্টেটমেন্ট গুলো প্রচুর মানে বাংলাদেশ বিদ্বেষী এবং তিনি বাংলাদেশকে নিয়ে কিরকম ধারণা পোষণ করেন সেটা তার বক্তব্যে আপনারাই বুঝতে পারবেন। তো আমরা আশাবাদী হতে চাই, কিন্তু তাদের এরকম নীতির কারণে আবার মাঝে মধ্যে বা আমাদের হতাশার কারণগুলো আসলে জাগ্রত হয়। তবে আমরা আশাবাদী হতে চাই নতুন সরকার নতুন ভাবে আসলে তারা চেষ্টা করবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করে আসলে সামনের দিনের বাংলাদেশকে সাজানোর ক্ষেত্রে। অবশ্যই বাংলাদেশের মানুষ আমি একটা সাইফকে একটা প্রশ্ন করতে চাই। এখন যিনি আপনার মুখ্যমন্ত্রী হবেন বলে আমরা আশা করি, তার কিছু কিছু বক্তব্য খুবই বিপজ্জনক। আমি একটা উদাহরণ দিয়ে বলি, উনি বলেছেন যে বাংলাদেশকে গাজার মতো করে দেওয়া উচিত। একসময় উনি এরকম একটা বক্তব্য দিয়েছেন যে ইসরায়েল যেভাবে গাজায় বোমাবর্ষণ করছে, বাংলাদেশে এরকম বাংলাদেশের পরিস্থিতি এরকম করা উচিত। কিংবা বাংলাদেশে যখন কোনো আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের কেউ কোনো ক্রাইমের শিকার হয়েছেন আমরা বলবো, তখন ওনারা এগুলো উনি আগ বাড়িয়ে, যেটা বাংলাদেশ সরকার সাথে কথা না বলে তারা ভিকটিমের সাথে কথা বলে এমন কিছু পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের এই ফলাফলের ফলে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা উদ্বেগ দেখছেন কিনা, সিকিউরিটি কনসার্ন? হ্যাঁ, ডেফিনেটলি সেটা তো আসলে দেখছি। বিশেষ করে যার কথা বললেন যে শুভেন্দু, উনি তো আসলে তার যেই বাংলাদেশের প্রতি হেট্রেট এবং তিনি প্রতিপক্ষকে কাইন্ড অফ সবাইকে বাংলাদেশি বা মুসলিম বাংলাদেশি এরকম করে ট্রিট করতে, এই বাংলাদেশিকে ধর, বাংলাদেশিদেরকে পাঠা। তো তার স্টেটমেন্ট গুলো আসলে পুরোপুরি বাংলাদেশ বিদ্বেষী এবং তার মধ্যে যে উগ্র মানে ধর্মীয় যে একটা জায়গা, সে হিন্দুত্ব, উগ্র ধর্মীয় হিন্দুত্ববাদের জায়গাকে অনুসরণ করে এবং সেটাই মূলত তার
এবার ইলেকশনের স্ট্র্যাটেজিক্যাল দিকটা ছিল সেটা, এবং সেইভাবেই তিনি আসলে নির্বাচনী প্রচার প্রচারণা করেছে এবং সেভাবে মানুষের মধ্যে হেট্রেটটা তৈরি করেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই একটা ঝুঁকির কারণ হতেই পারে, কারণ আমাদের একদম পার্শ্ববর্তী জায়গাটা আসলে পশ্চিমবঙ্গ, এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে আসামে বা পশ্চিমবঙ্গের এরকম অনেক মানুষ, যারা প্রায় 90 লাখ মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, এবং তাদেরকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে তারা আসলে বাংলাদেশী। তো তাদেরকে আবার বর্ডারে একরকম ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা তার থেকে হতে পারে। এবং আমাদের অভ্যন্তরীণ বিষয় সে অত্যন্ত ন্যাক্কারজনক স্টেটমেন্ট অনেক সময় দিয়ে আসছে এবং এখনো দিচ্ছে। তো সেটা আসলে বাংলাদেশের সামনের দিনের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ অবশ্যই হতে পারে। তবে এক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট সেটা কিভাবে ট্যাকেল করছে বা তারেক রহমানের সরকার কিভাবে সেটা হ্যান্ডেল করছে, এটা মূলত দেখবার বিষয় হবে। যদি আসলে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন বা তারেক রহমান যিনি আছেন, তারা যদি কোনোভাবে সামহাও তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা আমরা আসলে যতটুকু শুনতে পেয়েছি বা যতটুকু আমরা দেখছি, তো সেই মতো যেন পররাষ্ট্রনীতি যদি তারা আগের মতো করে গ্রহণ করে, যে তাদের আশীর্বাদ তুষ্ট থেকে সরকার চালানোর জন্য, তাহলে আসলে খুব বেশি লাভবান হওয়ার কিছু নেই, এবং বরঞ্চ এটা আসলে আমাদের জন্য আশঙ্কাজনক অবস্থার দিকেই আমরা যাব। এটা পুরোপুরি ডিপেন্ড করছে আসলে আমাদের বর্তমান সরকার কিভাবে সবকিছু হ্যান্ডেল করবে। আপনাদের আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে যে সংসদ অধিবেশনটি হয়ে গেল, প্রথম যে অধিবেশনটি হয়ে গেল, সেটি ব্যর্থ হয়েছে। আপনাদের কাছে কেন মনে হচ্ছে সেটি ব্যর্থ হয়েছে? সেটি ব্যর্থ হয়েছে কারণ আমাদের যে প্রথম প্রায়োরিটি ছিল, যে অঙ্গীকারের জায়গাটা ছিল, যে বিষয়টা আসলে ওত নেওয়ার কথা ছিল, যে সংবিধান সংস্কার পরিষদের বিষয় ওত নেওয়ার কথা ছিল, সংস্কার নিয়ে আসলে আগানোর কথা ছিল, সেটা তো হয়নি। বরঞ্চ আমরা দেখেছি গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশও বাতিল হয়ে গেছে এবং নানা রকম ছল চাতুরির আশ্রয় আসলে সরকার নিয়েছে। এবং খুবই আনফরচুনেট যে আসলে এতদিন পরে এসেও আমরা মানে পার্লামেন্টে একটা বড় সময় আসলে আমরা দেখলাম যে ইতিহাস নিয়ে আসলে আমাদের ডিবেট করতে, মানে কে মুক্তিযুদ্ধের সপক্ষের অবস্থান ছিল, কে বিপক্ষে অবস্থান ছিল, কার কতটুকু ভূমিকা ছিল, জুলাই কার কতটুকু ভূমিকা ছিল। তো সংসদে যদি এখন বসে বসে আমরা ইতিহাসে কার কতটুকু অবদান, কে কোন অবস্থানে ছিল, এগুলো নিয়ে আসলে আমরা এই আলোচনাগুলা বা প্রথম অধিবেশনটা শেষ করি, তো সেটা তো আসলে খুব বেশি ফলপ্রসূ কিছু হয়নি। এবং যেটা আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল, যে সংস্কারের জন্য আসলে এত কিছু করা, সেটাই তো আসলে ফাঁকিতে পড়ে গেল। তো সেখানে আসলে তো এটা আসলে নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন আমাদের আহ্বায়ক, এই পরিপ্রেক্ষিতে আসলে বলেছেন। আমিনুল ইসলাম খান, আপনার কাছে কি মনে হয় আসলেই ব্যর্থ হয়েছে? সরকার কি ঠিকমতো পরিচালনা করতে আমি পারে? তো আসলে উনি যে বলছেন কোন জিনিসটাকে উনি ব্যর্থ বলেছেন আমি সেটা বুঝতে পারছি না। আর আমি তো ব্যর্থতারও তেমন কিছু দেখছি না এখানে। উনি যেটা বললেন, একটি বিষয় বললেন যে মুক্তিযুদ্ধের বিষয়টা, আমি তো এই যে অধিবেশনটা চললো, আমি ছিলাম সেই অধিবেশনে, এদের একটাই শুধু বক্তব্য দেখলাম যে জুলাই সনদ, জুলাই বিপ্লব, এই বিষয়। তা আপনি জুলাই আন্দোলন 36 দিনের আন্দোলন, আর মুক্তিযুদ্ধের যেটা হয়েছে সেটা কিন্তু 9 মাস যুদ্ধ হয়েছে, এবং এইটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে, আপনার 47-এর দেশ ভাগের পর থেকে। তো আপনার এই 36 দিনকে আপনি হাইলাইট করতে গিয়ে আপনি 9 বছরের 9 মাসের মুক্তিযুদ্ধকে আপনি হেয় করছেন। এবং এই 9 মাসে 30 লক্ষ বলেন আর 3 লক্ষ বলেন, আমাদের 30 লক্ষ লোক মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনতর ইজ্জত হারিয়েছে, অসংখ্য ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। যে এই জুলাইয়ের কথা বলে সেইটাকে তো ঢেকে দেওয়া যাবে না। আমরা জুলাইকে অস্বীকার করছি না। মুক্তিযুদ্ধ যেমন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি 90ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জুলাইও আমাদের গুরুত্বপূর্ণ। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং এখানে উনি যে বললেন যে অনেকগুলি বিধান বা অনেকগুলি দফা এখনো বাস্তবায়ন হয়নি। আমার দল বা আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেন নাই যে আমরা এটা বাস্তবায়ন করব না। উনি কিন্তু বলেছেন যে আমরা প্রত্যেকটা দফাই বাস্তবায়ন করব। আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের হুইপ সাহেবও বলেছেন, আমাদের সংসদ সদস্যরাও বলেছেন যে
আমরা আরও অধিকতর জুলাই বিপ্লবের যে ধারাগুলো রয়েছে ওগুলাকে আরও অধিকতর শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ নেব। এবং এই দফাগুলো যেটা জুলাই বিপ্লব আসছে এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অনেকটা করা হয়েছে। অনেকগুলো বিষয় কিন্তু জোরালোভাবে যুক্তিতর্ক দিয়ে আলোচনা করা হয় নাই, কিছু কিছু দফা চাপিয়ে দেওয়া হয়েছে। তা আমরা সেইগুলো আরও অধিকতর যাতে কার্যকর হয় সেই পদক্ষেপ ইনশাল্লাহ আমরা আমাদের সরকার বা আমাদের দল থেকে নিবে। জুলাই বিপ্লবটা তো আমরা অস্বীকার করছি না। সাহেব মোস্তাফিজ, সরকার বা সরকার দলীয় মন্ত্রী বা নেতাকর্মীরা বারবারই বলছেন যে জুলাই সনদ তারা কোনোভাবেই অস্বীকার করছেন না এবং তারা সেটি বাস্তবায়ন করবেন, কিন্তু তারপরে আপনারা একই কথাই বলছেন যে আপনাদের কাছে মনে হয় যে এই সরকার সেটি বাস্তবায়ন করবে না। আস্থার সংকটটা আসলে কেন কাটছে না আপনাদের? তার আগে আমি একটু বলে নিই, আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বললেন উনি সেম কথাগুলি আবার রিপিট করলেন। দেখেন, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে বলার চেষ্টা করলাম যে এখানে সংসদটা আসলে ইতিহাসকে বারবার করে আলাপ করে সময়টা আসলে সেখানে যদি আমরা কালক্ষেপণ করি সেখানে আরো অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় আসলে বাদ পড়ে যায়। এখানে কিন্তু আমি একবারও কিন্তু বলিনি যে ৭১ আর আমাদের ২৪কে মুখোমুখি দাঁড় করিয়ে কার কতটুকু অবদান। উনি হয়তো বা আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে ৩৬ দিনের বলে উড়িয়ে দিতে পারেন, কারণ তাদের এখন ন্যারেটিভটা এরকম যে ১৭ বছরে এরকম ৩৬ দিনের অনেকগুলো এরকম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার ফলে একটা পর্যায়ে হচ্ছে না আমাদের মতো কিছু স্টুপিড ছেলেপেলেরা এসে জীবন দিয়ে আসলে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করেছে, যেটা আসলে তাদের ন্যায্য হিস্সা, এবং তারা সেটা বুঝে পেয়েছে। সেটা আনফরচুনেটলি তাদের একটা চিন্তা ভাবনা, এবং তারা অভ্যুত্থানের পরবর্তীতে এই মানুষদের স্টেটমেন্ট কিরকম ছিল, এখন কিরকম হয়ে গেছে, সেটা তারাই হয়তো বা তাদের পূর্বের যদি কিছু ভিডিও দেখে তারা হয়তো মনে করতে পারে। তো আমি সেই ডিবেটে যাচ্ছি না। এখানে মুক্তিযুদ্ধ জুলাই কোনোটাকেই খাটো করে দেখানো হচ্ছে না, এবং অবশ্যই আমরা কিন্তু সবসময় বারবার বলে আসছি যে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে যে আমাদের সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। মুক্তিযুদ্ধ না হলে আমরা তো একটা স্বাধীন দেশই পেতাম না, সেখানে ২৪ বা এগুলো তো আরো পরের কথা। তো আমার কথা হচ্ছে যে এখানে আরো অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, যে গুম প্রতিরোধ কমিশন বা যেই সংস্কারের কথা, সিস্টেমেটিক পরিবর্তনের কথা বলছি, যেটার জন্য আসলে বাংলাদেশের মানুষের একটা জীবনের একটা পরিবর্তন হতো। আমরা সেই কথাটা বারবার ফোকাস করার চেষ্টা করছি। আমরা বারবার পুরোনো জিনিসে আসলে আটকে থেকে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা ছিল সেটাকে আমরা বাধাগ্রস্ত করতে চাই না। এখন দেখেন আমাদের সারা দেশে কত রকম প্রবলেম হচ্ছে, প্রতিদিনই এই হার্ম রিলেটেড ইস্যু হচ্ছে, নানাভাবে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটছে, এরকম আরো নানা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিনই যাচ্ছে। কিন্তু আমরা বারবার করে আমরা এই বিষয়গুলো থেকে আটকে ফেলি, এবং আমরা বারবার বলি যে এটা জুলাইয়ের চেতনায় সে এরকম করে এখন তারা আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। সেটা খুবই আনফরচুনেট। আমরা মনে করি যে নতুন বাংলাদেশের যে ভিত্তি, সেই ভিত্তিটা তো আমাদের ৭১ই আমাদের মূল ভিত্তি, এবং ২৪টা আসলে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এই সংস্কারটা তারা যে বারবার বলছে অক্ষরে অক্ষরে তারা পালন করবে, সে অক্ষরে অক্ষরে এটা হচ্ছে যে তারা সে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের নিজের নিয়ন্ত্রণে রেখে সে অক্ষরে অক্ষরে পালন করবে। তো তাদের নোট অফ ডিসেন্ট গুলো দেওয়া মূলত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যেটার ফলে আসলে পরিবর্তনের যে সুযোগটা ছিল সেটা মানে হতো। কিন্তু নোট অফ ডিসেন্টের যেগুলো পালন করবে সেটাতে আনফরচুনেটলি খুব বেশি পরিবর্তন হবে না। হয়তো আপনি বিরোধী দলকে আপনি একটা ডেপুটি স্পিকার অফার করবেন, এরকম টাইপের কিছু কিছু পদ আপনার অফার করবেন। তো এই বাইরে কোনো কিছু আসবে না। কিন্তু আপনার এই স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, বা এই যে বাংলাদেশ ব্যাংকে এরকম হুট করে একজন ব্যবসায়ীকে গভর্নর বসিয়ে ফেলা, এই কাজগুলো আসলে তারা যেভাবে বিসিবি দখল করে ফেলছে, যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান দখল করে ফেলছে, এই সংস্কারটা হলে আসলে সেই সুযোগটা তাদের কাছে ছিল না। তো তারা আলটিমেটলি এরকম কোনো কিছুই করতে চায় না, এবং তাদের নিজস্ব যে ৩১ দফা সেটাও অলরেডি ৪-৫টা দফা তারা ভায়োলেট করে ফেলেছে। তো তারা কোন কোন দফাগুলো তারা ভায়োলেট করেছে? তাদের প্রথম যে ১ নম্বর দফা, সে ১ নম্বর দফাটাতেই তারা বলেছিল যে সংবিধান সংস্কার কমিশন তারা গঠন করবে, এটা ভায়োলেট করেছে। তাদের যে ১০ নম্বর দফাটা ছিল সেটা তারা ভায়োলেট করেছে। তাদের ২১ নম্বর দফাতে তারা বলেছিল যে এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে তারা কখনোই এরকম করে লোক বসাবে না, এবং সম্ভবত ৩১ নম্বর দফাটাও তারা ভেঙেছে। আমিনুল ইসলাম, আপনাদের নিজেদেরই যেই ইশতেহারে যেসব কথা বলেছেন ৩১ দফায়, সেখানে আপনারা নিজেরাই বেশ কিছু দফায় হচ্ছে বিঘ্ন ঘটিয়েছেন। এখানে উনি যে জিনিসগুলো বললেন যে সংসদটাকে নতুন রাজনীতি, জুলাই বিপ্লব মানে একটা পরিবর্তন। জুলাই বিপ্লব মানে আমরা মনে করি যে বাংলাদেশে বিগত সময়ে যে রাজনৈতিক কালচারটা ছিল
সেটার পরিবর্তন, নতুন ধারার রাজনীতির পরিবেশ সৃষ্টি এবং ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসে সেটার বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া হোক আর সামাজিক আন্দোলন হোক, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবকে অর্থবহ করতে হবে। আপনি দেখেন জুলাই বিপ্লব বলতে যে শুধু আমরা ওই সংস্কারগুলো লিখে লিপিবদ্ধ করে একটা বইয়ের মতো আকারে সুন্দর করে বাধাই করে রাখলে কিন্তু জুলাই বিপ্লব হবে না। জুলাই বিপ্লব, আমরা জুলাই বিপ্লব মানে মনে করি যে নতুন রাজনীতি। দেখেন রাজনীতির গুণগত পরিমাণ পরিবর্তন করা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে এই রাজনীতির গুণগত মান পরিবর্তন করার চেষ্টা করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। যেমন বিগত প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি ক্ষমতায় গেলে 10 টাকা সের চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবো। উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে তিনি কিন্তু তার সেই ওয়াদা রক্ষা করেননি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছিলেন আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা কৃষি কার্ড দিব, আমরা ইমাম মুয়াজ্জেমের ভাতা দেব, আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুব করে দিব। আপনি দেখেন 2 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু তার কথাগুলো কাজ বাস্তবায়ন করেছে জনগণের সামনে। এটা কি আপনি পরিবর্তন দেখবেন না? নিশ্চয়ই এটাও একটা পরিবর্তন। আগে আরও দেখেন যে বিগত সময়ের প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে বের হতো তখন কিন্তু জনগণ 2-3 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাকে প্রোটোকল দেওয়ার জন্য। সাধারণ জনগণ কিন্তু চলাচল করতে পারতো না। আপনি নিশ্চয়ই তখন রাস্তায় বের হয়েছেন। আর আমাদের প্রধানমন্ত্রী কোনো প্রোটোকল উনি নিচ্ছেন না, জনগণ কিন্তু এর জন্য কোনো ভোগান্তিতে পড়ছেন না। এই যে একটা পরিবর্তন, এটা কি পরিবর্তন না? শুধু জুলাই বিপ্লব করলে হবে না। আমি মনে করি বিএনপির নেতৃত্বেই জুলাই বিপ্লব হবে এবং আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই রাজনীতির গুণগত মান পরিবর্তন করার জন্য জুলাই বিপ্লবের লক্ষ্য থেকে নতুন রাজনৈতিক কালচার তৈরি করা। এই যে আমি 2টা উদাহরণ দিলাম, এরকম আরও উদাহরণ দিতে পারবো যেগুলি প্রধানমন্ত্রী নিজেই বাস্তবায়ন করছে। কিন্তু বিরোধী দল বারবার বলছে যে বিভিন্ন সাংগঠনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি সরকার নিজের মতো করে আসলে না, আপনি কোন লোক জায়গায় নিয়োগ, বলেন নিজের? এই যে তাহলে আমি যদি বলি যে বিগত যে কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিলেন এই সবগুলো ইউনিভার্সিটির ভিসি প্রভিসি ওনাদের মতো করে নিয়োগ দিয়েছিলেন। সেই নিয়োগের প্রতিফলন কিন্তু কোনো 1-2টি দল পেয়েছে। আমরা তো তখন এটা নিয়ে প্রশ্ন তুলি নাই। এরকম নিয়োগই তো তখন আমি একটু বলতে চাই, জি আমি ভাইকে যেটা প্রশ্ন করতে চাই যে আমি ধরে নিলাম যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা বিভিন্নভাবে দলীয়করণ করেছে, কিন্তু সেই দলীয়করণ করা বা আওয়ামী লীগের দলীয়করণ করা এই ব্যাপারগুলোতে তো আপনারা সবসময় সোচ্চার ছিলেন, আপনারা সবসময় কথা বলেছেন যে আসলে এইভাবে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা বা এই যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে এটার বিরুদ্ধে আপনারা কখনোই এই দলীয়করণটা চান না। মানে এটা তো আমি ভুল বলছি না ভাই? না, দলীয়করণ তো হচ্ছে না। আপনি বিগত সময়ে যাদের আপনারা বিগত সময় এরকম একটা পজিশন ছিল, তাহলে আপনি 2টা খারাপ ব্যাড এক্সাম্পল দেখায় বলতেছেন যে আপনারাও যেহেতু করছেন তাহলে আমরা কেন করব না? এটা কি তাহলে আপনারা নতুন পরিবর্তন দেখাচ্ছেন? সেইটা কিন্তু করছি না। আপনি মনে করেন দলীয়করণের কারণে অনেক যোগ্য শিক্ষক তারা কিন্তু বাদ পড়েছিলেন। এখন সেই মাপকাঠি যে আপনাদের দলীয়করণ কারণে দলীয় লোকজন বাদ পড়েছে, তাদের গভর্নমেন্টের সময় মাপকাঠিটা কিন্তু ছিল না। আমার দলের যারা যোগ্যতা থাকা অবস্থায় তারা বাদ পড়েছে, তাদেরকে 15 বছর অবমূল্যায়ন করা হয়েছে। প্রশ্নের উত্তর নিতেই পারি যেহেতু আমাদের সাথে আছেন। সেহেতু তাদের যে পাওনাটা সেইটাকে যদি আপনি পূরণ করেন, এটাকে আমি তো দলীয়করণ বলবো না। আমি মনে করবো তাদের অধিকারটাকে তাদেরকে ফিরে দেওয়া। বঞ্চিত নেতা এখন আপনি সেটাকে দলীয়করণ দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। যে শিক্ষকটার ভিসি হওয়ার কথা ছিল, প্রভিসি হওয়ার কথা ছিল, 16 বছর যে ক্যাম্পাসেই যেতে পারে নাই, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার কাছে যে প্রশ্ন, যেহেতু বিগত সরকারের এই নিয়োগ নিয়েও প্রশ্ন করছে বর্তমান সরকারের প্রতিনিধি। না, বিগত সরকার তো দলীয়করণের কোনো সুযোগ নেই, কারণ বিগত সরকারের তো কোনো দল ছিল না। তো যেহেতু দল ছিল না, দলীয়করণেরও কোনো সুযোগ নেই। বিগত সরকার দল ছিল না, পুরোটাই আপনি ভুল হবে না। আমি আসি, আপনি দল ছিল না, তাহলে
আমরা অনেককেই দেখছি যারা প্রধান উপদেষ্টার বেডরুম পর্যন্ত চলে যেত, তাহলে তারা কোন আচ্ছা, অধিকারে যেত? আপনি যদি সেই ডিবেটে আসেন তাহলে আমিও অনেক উদাহরণ দিতে পারবো যেগুলো আসলে আমাদের কারোর জন্যই খুব বেশি প্রীতিকর হবে না। এনিওয়ে, আমি যেটা বলি যে বিগত সরকারের কোনো দল ছিল না, সো দলীয়করণের আলোচনা এখানে অর্থহীন। আপনার একটা পেশিবাদী শক্তি তার পতন হয়েছে, পতন হওয়ার পরে বাংলাদেশে বাকি যারা এখানে ছিল, যারা মুসলিম, যারা দীর্ঘদিন ভিকটিম হয়েছে, সবাই ভিকটিম হয়েছে, কেন শুধু কোনো একটা নির্দিষ্ট দল এককভাবে ভিকটিম হয় নাই। প্রত্যেকে নিজেদেরকে এম্পাওয়ার্ড ফিল করেছে ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এবং এম্পাওয়ার্ড ফিল করার কারণেই কিন্তু প্রত্যেকে ইন্টারিম গভর্নমেন্টের উপর নানাভাবে নানা ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। এটা যেমন এখন যারা সরকারি দলে আছেন তারাও নানাভাবে চাপ সৃষ্টি করেছেন, তারাও তাদের দলের লোকদেরকে দায়িত্বশীল পদে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন, তেমনি অন্যরাও করেছেন, এবং তাদের মধ্য থেকে সরকার যাকে যেখানে যোগ্য মনে করেছে সেখানে দিয়ে নিয়োগ দিয়েছে। কারণ ইন্টারিম গভর্নমেন্ট কাউকে কোনো দলীয় বিবেচনা থেকে দেয় না, যাকে যেখানে যোগ্য মনে করেছেন। আমরা মনে করি এখন যারা সরকারি দলে আছেন তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছেন, তাদেরকেও কাজ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এখন যারা বিরোধী দলে আছে তারাও যে সবাই অযোগ্য বিষয়টা এরকম না, তাদের মধ্যেও কেউ কেউ যোগ্য ছিলেন। সো আপনি ইন্টারিম গভর্নমেন্টের সময় নিয়োগকে তুলনায় এনে এখন আপনি বলেন যোগ্য, আমি 1 মিনিট আমাকে শেষ করে 1 সেকেন্ড আমি বলি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি যোগ্য টিচারের অভাব ছিল যে চিটাগাং ইউনিভার্সিটি থেকে নিয়ে এসে দিতে হবে? না, ঢাকা ইউনিভার্সিটির ভিসি তো আমি জানি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন। সো যোগ্য, ওনাকে যোগ্য মনে করেছে এই জন্য দিচ্ছে। তাহলে আপনি যেটা বললেন যে দলীয়করণ করেন নাই, এখন অনেক লোক আছে তারা গুপ্ত, তাদের পরিচয় তো জানা যায় না, এখনো আছে যে তাদের আগের পরিচয়টা জানা যায় না। যখন তারা দায়িত্বতে গেছেন, দায়িত্ব পেয়েছেন, তখন কিন্তু আমরা তাদের পরিচয়টা, আদর্শটা বুঝতে পারছি। এখনো আপনার অনেক মানুষ আছে তারা কিন্তু মানে এখনো ওই অন্ধকারে আছে। আমি একটু 1 সেকেন্ড অ্যাড করি। আমিনুল ভাই একদম সঠিক বলেছেন যে এরকম আসলে অনেক গুপ্ত মানুষ ছিলেন, যেটা আসলে এখন বোঝা যাচ্ছে। আমি তার সাথে একদম একমত। যেরকম হচ্ছে যে খলিলুর রহমান সাহেব, যিনি আসলে আমরা জানতাম যে তার আসলে কোনো দল বর্ণ কোনো কিছু নাই, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। আবার এই যে আমাদের বর্তমানে যিনি আইনমন্ত্রী, তিনিও তো গুরুত্বপূর্ণ পদে ছিলেন আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের সময়। তো এরকম অনেক গুপ্ত মানুষজনকে আমরা দেখছি, তারা আস্তে আস্তে নিজেদের রং পরিচয় দেখাচ্ছে এবং তারা আসলেই বিএনপির। তো ভাইয়ের কথার সাথে আমি একমত। না, আপনি যেটা বললেন সেটা যদি আমি এখন ব্যাখ্যা করতে যাই, তাহলে এই যে খলিলুর রহমান কি কোনোভাবে আপনাদের, আপনি তো ছাত্র দলের সাথে দীর্ঘদিন লড়াই করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন, আমি যেটা বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। আমি তো শিবিরকে কখনো দেখি নাই দৃশ্যমান। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং রাজনীতি দিয়ে প্রায় 10-15 বছর ছিলাম, আমি তো শিবিরে কোনো দিন দেখি নাই। তাহলে এই শিবিরগুলো কোথায় ছিল এতদিন? এবং আপনাদের কাউকে আমি ছোট করতে চাই না, আপনাদের অনেকেই কে কোথায় ছিলেন। এখন আপনাদের কিন্তু অনেক ভিডিও, অনেক ছবি পাওয়া যায় যে আমি আপনাদের আন্ডারলাইন করা, আমি কাউকে ছোট করতে চাই না, যে ছাত্রলীগের সাথে অনেকেই ছিলেন, যে ছাত্রলীগের সাথেই তারা ছিলেন। এখনো আবার দেখা যাচ্ছে ছাত্রলীগ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় গেছে? তারা আবার আরেকটা সংগঠনের, এতদিন তারা তাদের আশ্রয়ে ছিল, এখন আবার তাদের আশ্রয়ে অনেকে আসছে। আপনার নিজেকে করা উচিত। আপনি যে শিবিরদের কথা বলছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনাদের জোট সঙ্গী তো ছিল জামাত ইসলামী শিবির। তো তারা কোন দলে ছিল, রাজনৈতিক প্রয়োজনে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে আন্দোলনে জোটে ছিল, এটা তো আপনাদের, আমাদের সাথেও জোটে ছিল। ঠিক আছে, এখন আপনার একটা সময় ছাত্রলীগের আশ্রয়ে ছিল, এখন আবার ছাত্রলীগ তাদের আশ্রয়ে আছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম প্রত্যেকটা মুহূর্তে, আপনি যদি 1982 সালের কথা বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু তখন এরশাদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর। আমরা তো নিজেদের আত্মপরিচয় বিকিয়ে দিয়ে কোনো সংগঠনের ছত্রছায়ায় রাজনীতি করি নাই। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা নিয়েই আমরা রাজপথে ছিলাম এবং প্রত্যেকটা সময়ে আমাদের এই যে 16 বছরের আন্দোলন সংগ্রামে আমরা তো কোনো সংগঠনের আশ্রয় নিই। কিন্তু আজকে দেখেন যে আজকে যারা বিভিন্ন সংগঠন, আমি নাম বলছি বিভিন্ন সংগঠনের ব্যানারে আজকে রাজনীতি করছেন, তারা এই বিগত এই জুলাই আন্দোলনের আগে তাদের কি রাজনৈতিক পরিচয় ছিল? অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। এখনো আপনাদের অসংখ্য অনেকেরই ছবি ফেসবুকে দেওয়া যায় যে ছাত্রলীগের নেতাদের সাথে বা শেখ মুজিবকে জাতির পিতা বলে অসংখ্য বক্তব্য তাদের রেকর্ড রয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো তাদের আত্মপরিচয় বিসর্জন দিয়ে রাজনীতি করে নাই। নির্যাতিত হয়েছে, নির্যাতন সহ্য করেছে, মারা গেছে, শহীদ হয়েছে, জেলখানায় থাকছে, কিন্তু নিজের পরিচয় কিন্তু বিকিয়ে দেয়নি। আর অন্যান্য সংগঠনে দেখেন যে তারা কি করছে। আচ্ছা, আমি একটু বলি। জি, আলোচনা হচ্ছিল যে প্রতিষ্ঠানগুলো দখলীকরণ, গুপ্ত রাজনীতির সাথে মানে কারা আসলে গুপ্তভাবে আসলে সরকারে আছে সেই বিষয় নিয়ে উনি চলে গেলেন ডিরেক্ট ছাত্র শিবির বা এই বিষয়গুলোতে নিয়ে। এখন দেখেন বিগত 17 বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্র শিবির যেটাই বলি না কেন, তারা কিন্তু বিএনপির সাথেই আন্দোলনে ছিল, তাদের সাথেই একসাথে একজোটে ছিল। তো তাদের জোটের শরিকরা কোন দলের সাথে রাজনীতি করছে, কেন করতে পারেনি সেটা উনি জানেন না। ওনাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম করে কখনোই কোনো এই 17 বছরে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে তো আমরা তাদেরকে কোথাও দেখিও নেই। তো তারা এখন এরকম অনেক বড় বড় কথা বলতে পারে। আমাদের কখনো সাংগঠনিক ভাবে এনসিপি কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না। তাদের ব্যর্থতার জন্য, তাদের এই যে তারা যে দীর্ঘ 17 বছর ধরে ঈদের পরে তারা আন্দোলন করবে, এই নির্বাচনের পরে এটা করবে ওইটা করবে, তারা কখনো করতে পারে নাই দেখেই এই সাধারণ ছাত্ররা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে যারা ছিলেন, আমি আপনাকে একটু বলি, আমি কথা এই শেষ যে করে আপনি আপনি আমার পরে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষ করে নেই। আপনি যে এরকম একটা ট্যাগ দিয়ে ফেলেন এবং আপনি যে জুলাইকে এরকম করে বারবার ছোট করে বলতেছেন, এই রাইটটা আপনি এরকম রাখেন না, কারণ আপনাদের এইরকম কথাবার্তা গুলো খুবই প্রবলেমেটিক। এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এই মানুষগুলো তো, যে মানুষগুলোর কথা আপনি বলছেন, ধরেন সার্জিসের কথা বলছেন বা যাদের কথা বলছেন, তারা নিজেদের সেই ছাত্রলীগের পরিচয় ছেড়ে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে আন্দোলন করেছে। তো আপনারা যদি বারবার এরকম করে কথাবার্তা বলেন, আপনারা কোথায় ছিলেন? আপনারা 17 বছর ধরে তো আপনারা ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনীতি করেননি। আমি তো নিজে স্টুডেন্ট ছিলাম, আমাদের প্রত্যেকটা সহযোদ্ধারা আপনাদের ছাত্রদলে কোথায় কোন প্রোগ্রাম করেছে? আপনারা তো কোনো জায়গায় বাধা কোথাও প্রদান করতে পারেননি। আপনারা 17 বছর ধরে ঈদের পরে আপনারা রাজনীতি এই সংগ্রাম করবেন, আন্দোলন করবেন। এইবারও তো 24-এর সময় এই দেখতে পারলাম যে আপনারা ইউএসএস স্যাংশন অমুক তমুকের উপর নির্ভর করছেন। কই আপনারা নিজেদের যোগ্যতায়, আপনারা নিজেদের 31 দফার যোগ্যতায় আপনারা একটা আন্দোলন সফল করতে পারছেন? পারেন না। এটার আনসার হচ্ছে না, এটা রুল বাস্তবতা। আপনারা যখন বারবার এইরকম আপনি বললেন তো আমরা 17 বছর কোথায় ছিলাম, আমরা সফল করতে পারি নাই। আমি আপনাকে একটু কাইন্ডলি বলি, শেষ করে সময় পাবো। আপনারা পারেন না। আপনারা যদি বলেন, আপনি তো তাহলে আমাকে রেজাল্ট দেখান। আপনি 36 দিন আপনি এখানে তাহলে নাহিদ ইসলাম সে জায়গায় তো আপনার তারেক রহমান সাহেবের থাকার কথা ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা ছিল, আপনাদের থাকার কথা ছিল। আপনারা কই ছিলেন? তাহলে এই ছেলেগুলো কেন মরলো? আবু সাইদ কেন মরলো? আপনাদের কোন মানুষজন, আপনারা যারা সেন্ট্রালের পলিটিক্স করছেন, যারা আপনাদের মেইন রাজনীতি করছেন, তারা বিভিন্ন মানুষ বিভিন্ন বিদেশে ছিলেন, তারা সবাই এতদিন সেফলি ছিলেন। প্রত্যেকের সন্তান আপনি দেখবেন যে বিদেশে লেখাপড়া করে। কয়জনের সন্তান এই রাজপথে মারা গেছেন? আপনি এখন হিসাব দিবেন যে আমার তো 1,000 কর্মী মারা গেছে, তাই এই কর্মীরা সারাদিন মারাই যায়। এদের হচ্ছে যে আসলে কোনো ওই পরিচয় লাগে না, দলীয় পরিচয় লাগে না। এরা রাজপথে নামছে বাংলাদেশের মানুষের পরিবর্তনের জন্য, যে পরিবর্তনের ভাগ্যের চাকাটা আপনারা রাজনীতিবিদরা কখনো করতে পারেননি। এই জন্য রাজপথে নেমে আমাদের বাধ্য হইতে হচ্ছে এখন নতুন একটা রাজনৈতিক দল করার জন্য। এবং এই ব্যর্থতার দায়গুলো আমাদের উপর আসে যখন আমরা দেখি যে আপনাদের 17 বছর পরে এই সুযোগটা পেয়েও আপনারা সংস্কারকে একদম তুলোধুনো করে ফেলছেন। আপনারা কোনো পরিবর্তন চান না। আপনারা আগের কায়দায়, হাসিনার কায়দায় আপনারা হচ্ছে যে এই পুরো সিস্টেমেটিক পরিবর্তন না করে আপনারা ক্ষমতাটা এনজয় করতে চান। এবং আপনারা নানাভাবে এখন এই ব্যাখ্যাগুলো দেন যে প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছে, এরকম তো শেখ হাসিনা অনেক কিছু করছে, এরকম স্টানবাজি শেখ হাসিনা করছে না। আপনার তারেক রহমান সাহেব তিনি 13 ঘন্টা 14 ঘন্টা অফিস করলো নাকি? কোন আপনি যে কার্ডের কথা বারবার বলেন, এই কার্ডের যে কথা বলেন, আমাকে এটা বলেন যে আপনার এই কার্ডের যে বাজেট, সেই খাতে রিসেন্টলি পাবলিশ করলো এবং যে খাত থেকে তারা দিবে, এই খাতে তো অলরেডি এই টাকাগুলো কোনো না কোনো খাতে ব্যয় হচ্ছিল। এখন আপনি নতুন করে যখন এই বিভিন্ন কার্ডের পলিসি দেখবেন, আজকে আমি দেখলাম যে সিটি কর্পোরেশনে কোন মেয়র জানি আবার আম কার্ড ঘোষণা করছে।
আর একদিন বলতেছে যে এলপিজি কার্ড ব্যবহার করা হবে। আপনি হচ্ছে যে 1300 টাকার গ্যাসের সিলিন্ডারের এলপিজি কার্ড বানালেন হচ্ছে 1800 টাকা, তারপর বাজারে সেটা বিক্রি হচ্ছে 2200 টাকায়, তখন তারেক রহমান সাহেব বলছে আপনাদের এলপিজি কার্ড দেওয়া হবে, সেই এলপিজি কার্ডে হয়তো তার 300 টাকা সাশ্রয় হবে। তো এই যে মানুষকে একটা বোকা বানানোর টেন্ডেন্সি, আপনার কি মনে হয় যে এই নতুন জেনারেশন এরকম করে বোকা বনবে? আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন? আমি প্রথমে আমি যেটা বলবো, অনেকগুলো কথা বলেছে, আমার তো উত্তর দিতে হবে যে আমরা 17 বছর পারিনি। এই যে বিল্ডিংটা প্রতিষ্ঠা হয়েছে, এইটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু, এই বিল্ডিংটা স্থাপন করার জন্য কিন্তু মাটির নিচে ভিত্তি স্থাপন করা হয়েছে। ইট, কুয়া, রড, সিমেন্ট দিয়ে মাটির নিচে একটা অংশ আছে, যার উপর দাঁড়িয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছে। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে ভিত্তিটা তৈরি করছি, ওনারা আমাদের সেই আন্দোলনের সাথে শরিক হয়েছে। আমরা কিছুই না করলে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে 400-র উপরে মামলা, আমার নিজের নামেও 100-র উপরে মামলা, আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, আমাদের নামে 60 লক্ষ নেতাকর্মীর মামলা। তা আমরা যদি কিছুই নাই করি, তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন হলো, আমাদের নামে মামলা হলো কেন? আমাদের নেতৃবৃন্দ গুম হলো কেন? আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে ছিল, আমরা আন্দোলনই করি নাই। আপনাদের ভাষায়, আমরা যদি আন্দোলন না করে থাকি তাহলে মামলা কেন দিছে? আমরা যদি রাজপথে না থাকি তাহলে আমাদের কেন জেলে থাকতে হয়েছে? আমাদের কেন গুম করতে হয়েছে? আপনি বলেন তো, আপনারা যারা আজকে এই জুলাই 5 তারিখের পরে এসেছেন, আপনার নামে কয়টা মামলা ছিল? আপনি কয় তারিখ থেকে আন্দোলন করছেন? আপনার নামে কয়টা মামলা ছিল? এই বিগত সরকারের একমাত্র লক্ষ্যই ছিল বিএনপিকে দমন করা। আর একটা সংগঠন যারা ছিল তারা তো আন্ডারগ্রাউন্ডে ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে। আমাদের একজন নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারেনি। আপনারা এই যে আপনারা আজকে বিভাজনের যেটা করতেছেন, আপনারা নিজেরা ক্রেডিট নিতে চাচ্ছেন যে আপনাদের কারণে এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সব ক্রেডিট আপনাদের, আমরা কেউ কিছু করিনি। তাহলে আমরা এই 17 বছর কেন মামলা করেছি? আমার নেত্রী জেল খাটছে, আমার নেতা দেশে আসতে পারে নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 বারের মতো, একজন বৃদ্ধ মানুষ 7 বারের মতো জেলে গেছে। আমাদের কোন নেতাটার নামে মামলা নাই, জেলে যায় নাই, বাড়িঘর থেকে পালিয়ে থাকে নাই? আপনারা সেটা অস্বীকার করতে চান। আপনারা এই আগস্ট আর বিপ্লবের মধ্যে দিয়েই আপনারা মনে করছেন সব করছেন। আপনি বলেন যে আপনার নামে কয়টা মামলা আছে, বা আপনি করে যে নাহিদ ইসলাম সহ আপনি করে যে নেতৃবৃন্দ আছে, কয়জনের নামে কয়টা মামলা আছে? তারপরে আপনারা আসছিলেন, শুরু করছিলেন কি বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। আপনারা কি শেখ হাসিনার পতন আন্দোলন শুরু করছিলেন? বলেন। আমরা সেই প্রথম থেকেই এই 17 বছর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করছি। কোনো আন্দোলনই একদিনে সফল হয় না। এই দেশ স্বাধীন হয়েছে আপনার 47-এর পর থেকে আন্দোলন শুরু হয়েছে, 71 সালে এসে শেষ হয়েছে। 82 সালে এরশাদ ক্ষমতায় নেওয়ার পরে 82 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই আন্দোলনটা শেষ হয়েছে 90 সালে। তো আপনার 90-এর যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলন সফল করার পিছনে 82 থেকে যারা কাজ করছে তাদের কি অবদান নাই? আপনাদের ছোট্ট গণ্ডি থেকে দেখলে আপনি বলতে পারেন যে আপনারা কয়টা মামলা খেয়েছেন, আপনার কয়টা নেতা আপনারা এই শুধু লাস্টের দিকে আসেন, আপনারা কয়েকজনের কোন নেতারা আপনি দেখান যে আপনাদের এই নেতাদের নামে আপনাদেরকে মামলা দিছে? কয়জন আপনারা অ্যারেস্ট হয়েছেন? কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকছেন? আপনারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছেন। আপনারা কিভাবে হলে থাকছেন? আমরা তো হলে থাকতে পারি। আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। লাস্ট আমরা মধুর ক্যান্টিনে আমাদের গুলি করছে, আমরা গুলির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসেছি। আপনি বলেন আপনি দেখেন না? হ্যাঁ দেখবেন না, আমরা তো নেতৃত্ব দিয়েছি 2012 সাল পর্যন্ত। আপনি হয়তো 2012 সালে ইউনিভার্সিটিতেই আসেন নাই, মেবি। তো কাজেই আপনি যেটা দেখছেন, আপনি এই অল্প একটু সময় দেখছেন, আর আমরা কিন্তু এই 17 বছর দেখছি। অতএব আপনি 17 বছরের আন্দোলনকে আপনারা কিছুই মনে করতেছেন আমরা পারি নাই। আমরা একটা জিনিস, কোনো জিনিসই একদিনে সফল হয় না। কোনো জিনিসই, কোনো দেশের আন্দোলনই একদিনে সফল হয় না যে একদিনে কিছু সফল হয়ে গেল। এইটা 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। সেই আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়েছে। আমরা তো আপনাদেরকে অস্বীকার করি না, আপনাদেরকে আমরা তো সাধুবাদ জানাই। আপনাদের দল যখন আত্মপ্রকাশ করলো, আমাদের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী উনি কিন্তু আপনাদের স্বাগত জানিয়েছে,
এবং গণতন্ত্রের স্বার্থে যে আরও গণতান্ত্রিক দল আসুক, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা তো আপনাদের গণতান্ত্রিকভাবে আপনারা বেড়ে ওঠেন, এটা আমরা তো চাই যে গণতন্ত্রের পক্ষে আরও গণতান্ত্রিক শক্তি তৈরি হোক, দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে মানুষ আরও কথা বলুক, এটা তো আমরাও চাই। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আমি একটা জিনিস বলি, আমার দাদার জন্ম না হলে আমার বাবার জন্ম হতো না, আমার বাবার জন্ম না হলে আমার জন্ম হতো না। আপনাকে ৭১কে মানতে হবে, ৯০কে মানতে হবে, ২৪কেও মানতে হবে। আমাদের এইগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে আগাইতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার ৭১ নিয়ে ব্যস্ত ছিল, আর আপনারা আজকে জুলাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। এটা না, ৭১, ৯০ এবং জুলাই এটা আমাদের জাতীয় জীবনের সব একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা এই সবগুলোর চেতনাকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি শুধু আমরা বলছি না যে আমরা ৭১ নিয়েই থাকবো, আমরা ৯০ নিয়ে থাকবো। কিন্তু তারপরেও বিরোধী দলের কাছ থেকে আসলে সরকারের উপর এক ধরনের অনাস্থা বারবারই প্রকট হয় যে আপনারা জুলাই সনদ হয়তো বাস্তবায়ন করতে চান না, গণভোটের রায়কে অস্বীকার করছেন। আমরা এটার উত্তর শুনবো। আবুল কালাম আজাদ, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সময় মাত্রই হচ্ছে 2 মাস পার হলো, তার মাঝেই সরকার এবং বিরোধী দলের যে অবস্থান অনেকটা মুখোমুখি, বা যে কোনো বিষয়ে তাদের মতপার্থক্য দেখা যাচ্ছে। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এটি কি শুধু রাজনীতির জন্য, নাকি আসলে এটি সামনের দিনগুলোতে এই বিভেদটা আরো অনেক বেশি বাড়বে? ধন্যবাদ আপনাকে। এটা তো এক্সপেক্টেড ছিল। এক্সপেক্টেড এই কারণেই যে আমরা ওই গত 17 বছরে দেখেছি যে আপনার যে পাতানো বিরোধী দল যেটা, তারা সরকার যেটা বলতো তারাই সেটাই তারা আপনার তোতা পাখির মতো সেটাই আওড়াতো, এবং বিরোধী দলের সদস্যরা সরকারি দলের প্রতীকে নির্বাচিত হয়েছে, এরকম আমরা দেখেছি। সেটা আমরা তো সেই যুগটা পেরিয়ে এসেছি। এখন একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে, তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমাদের সেনাবাহিনী প্রধান উনি আজকেও বলেছেন যে এত সুন্দর নির্বাচন আগে দেখেননি। তো একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা যখন একটা সংসদ পেলাম, তো সেই সংসদে সরকারি দলের অনেক সিদ্ধান্ত বিরোধী দল বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। এবং সরকারি দল যেভাবে শিখিয়ে দেবে সেভাবে তারা বিরোধিতা করবে না, তারা তাদের মতোই করে বিরোধিতা করবে। আবার সরকারি দলকেও সেই বিরোধিতার জবাব দিতে হবে, কারণ বিরোধী দল যারা নির্বাচিত সদস্য তারাও কিন্তু জনপ্রতিনিধি, তারা এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম থাকবে সংসদে, এটাই হলো খুব স্বাভাবিক। এবং আমাদের কিন্তু আসলে সার্বিকভাবে চাওয়াটাও এরকম যে ডিবেটটা হবে সেই ডিবেটটা সংসদে হবে, কারণ আমাদের দেশের মানুষ টায়ার্ড রাজপথে আপনার আন্দোলন সংগ্রাম এগুলো দেখতে দেখতে, বা রাজপথ দখল করে রাজপথে রক্ত ঝরানো, এগুলো মানুষ চায় না। মানুষ চায় রাজনীতিটা একটা সুস্থ ধারার রাজনীতি, যে এই সুস্থ ধারার রাজনীতিতে সরকারি দল তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক বিবেচনা থেকে, যেটাকে সে যথার্থ মনে করবে সেই সিদ্ধান্ত নেবে, এবং বিরোধী দল তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবে। এটা আমাদের প্রত্যাশা ছিল। সেখানে আমরা যদি তাদের মতভিন্নতা থাকে, আমি মনে করি যে উই শুড ওয়েলকাম দিস। মতভিন্নতাটা যাতে মতবিরোধের রূপ না নেয় সেই চেষ্টাটা থাকা উচিত। এবং আমরা আশা করব যে সামনের দিনে যে মাত্র একটা সংসদ গঠিত হয়েছে, একটা প্রথম অধিবেশন, সামনের দিনে তাদের মধ্যে অনেক মতভিন্নতা তৈরি হবে, এবং এই মতভিন্নতার মধ্য দিয়ে শ্রেষ্ঠ মতটা আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে জানতে পারবো। কিন্তু এই মতভিন্নতাটা কখনোই মতবিরোধের রূপ নেয়। অবশ্যই আমাদের সাধারণ মানুষের আসলে তাই চাওয়া বলা যায়। আমরুল ইসলাম খান, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে এনসিপির একজন নেতা বলেছেন যে আকবর হোসেন, তিনি বলছেন যে বিএনপি সংস্কার চায় না, এবং গণভোটের রায় বাস্তবায়নের আসলে না করার অবস্থান আসলে আছে। আসলেই কি বিএনপি সরকার? আমি আপনি বলি, দেখেন, বিএনপি সংস্কার চায় না যে বলছে, বিএনপির ইতিহাস দেখেন যে বাংলাদেশে যা যা সংস্কার বিএনপি করেছে। আপনি যদি বলেন প্রথম সংস্কার বহুদলীয় গণতন্ত্র, বাকশাল ছিল, সেই বাকশালকে সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র, এটা কি আছে? বিএনপি করেছে। এই দেশ সামরিক শাসন ছিল, বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে সংসদ গঠিত হওয়ার পরে দেশের মানুষের প্রত্যাশা হলো যে সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতির পরিবর্তে সংসদীয় গণতন্ত্র এই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। কে করেছে? বিএনপি করেছে।
আপনি আসেন এই 24-এর আগে মেবি 22 অথবা 23-এই আমাদের কিন্তু 32-31 দফাটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছে। তখন সংস্কার শব্দটাই তো কোনো দলের মধ্যে ছিল না। এরা বলতে পারবে যে ওনাদেরই আমি বলি বা অন্যান্য দলকেই বলি, কোনো দল কি জাতির সামনে যে আমরা ক্ষমতায় গেলে এই সংস্কার করব এরকম একটা উপস্থাপনা জাতির সামনে করছে? আমার দল কিন্তু করছে। এবং দেখেন, আপনি নিশ্চয়ই ইউরোপ, আমেরিকা বা ব্রিটেনের যে গণতন্ত্র, এটা কিন্তু 400 বছরের মতো প্র্যাকটিস করে আজকে তারা এই জায়গাটা আসছে। আর আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি নিজেই কিন্তু ঘোষণা দিয়েছেন আমাদের 31 দফার মধ্যে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনবো, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আনবো। এগুলো কি সংস্কার না? বলেন, এইটা কে চাইছে? এবং বলছে যে 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকবে না। তাহলে উনি তো আমাদের চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশে যতগুলো নির্বাচন ফেয়ার হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা নির্বাচনেই বিএনপি জয়লাভ করছে। তাহলে আমরা আশাবাদী থাকি বা আশাবাদী যে দেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হবে বিএনপি জিতবে। কিন্তু গণভোটের রায়টি আপনারা কোনোভাবে বাস্তবায়ন করতে চান না বলে বিরোধী না, পক্ষ থেকে আপনি কেমনে বলবেন যে প্রত্যেকটা জিনিসই তো বাস্তবায়ন হচ্ছে। আপনি বলেছেন আমরা কি কোথাও অস্বীকার করেছি যে আমরা জুলাই বিপ্লবটাকে আমরা স্বীকার করি না বা জুলাই বিপ্লবকে আমরা বাস্তবায়ন করব না? আমরা প্রতি মুহূর্ত বলে যাচ্ছি যে জুলাই বিপ্লব বাস্তবায়ন হবে। আমরা তো জুলাই বিপ্লব বাস্তবায়ন করার উপরেই আসি। আমি তো আপনাকে উদাহরণ দিলাম, আরে আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারবো। না না, অবশ্যই আলোচনা। আমি মনে করি আমাদের এখন বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া হচ্ছে, বা আমরা এই শুধু জুলাই 71, 90 না দেখে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা দরকার। কিভাবে আমাদের মানুষের কর্মসংস্থান হবে, কিভাবে আমরা আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের তরুণদের কিভাবে চাকরি হবে, আগামী শিক্ষা ব্যবস্থার যে কতটা আধুনিকায়ন করা যায়, দুর্নীতি কতটা রোধ করা যায়, এটা আমাদের এখন চিন্তা ভাবনা উচিত। আমরা যদি সেই চিন্তা ভাবনায় সবাই শরিক হই বা সমর্থন করি বা এই বিষয়ে যদি আমরা ঐক্যমতে আসি, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সাইফ মুস্তাফিজ, আসলে কি বলবো, মানে এটা তো বারবার একটা চক্রাকারে ঘুরছে। মানে উনি তো তাল গাছটাই ওনার আর কি, এই স্টেটমেন্টেই যাচ্ছে। এখন ওনাদের সাথে তর্ক করেও খুব বেশি মনে হয় না লাভের জায়গা আছে। ওনারা বারবার বলছে অক্ষর অক্ষরে ওনাদের মতো করে বাস্তবায়ন করবে, এবং ওনারা বারবার ভুলে যাচ্ছেন যে আসলে উনি যে ক্রেডিটের দাবি করেছেন এটা আসলে কিছু জায়গায় ভুল আছে। আমাদেরও যথেষ্ট মামলা আছে। আমরাও ইউনিভার্সিটিতে 10 বছরের বেশি সময় ধরে বিভিন্ন অ্যাক্টিভিজম, রাজনীতির সাথে ইনভলভ ছিলাম। আপনি নাহিদ ইসলামের কথা বলেন, আক্তার হোসেনের কথা বলেন, দলের টপ লিডার অনেকেই জেল খেটেছে। আপনি দেখান যে তাদের আগের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি এবং কয়টা মামলা হয়েছে, বা আপনি আগে কোন সংগঠনের কি ছিলেন? আপনি বললেন 10 বছর ছিলেন, আপনি কোন সংগঠনের কি ছিলেন? কিন্তু তাদের তো বয়সটাও তো, তাহলে সেটা তো বললেন আপনি আপনার অভিভাবকরা তো অস্বীকার করতে পারেন যে আমরা কিছুই করি না, এই 17 বছর আমরা কিছুই করতে পারি না। ভাই আমাকে তো একটু আপনি বলতে পারেন যে 17 বছর আপনারা চেষ্টা করছেন, আপনারা সফল হন নাই। এই কথার মাঝখানে বারবার ইন্টারাপ্ট করে, এটা আসলে ঠিক না। আমি যেটা বলতে চাচ্ছি, 10 বছর ধরে রাজনীতি করার মানে তো এই না যে আমার কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে যখনই যেই অনিয়ম দেখেছি, যে অন্যায় দেখেছি, কোনো সময় দেখেছি যে মেট্রো রেল, কোনো সময় দেখেছি যে সুন্দরবনে অবৈধভাবে একটা কলকারখানা নির্মাণ হচ্ছে, এরকম অনেক বিষয় ছিল। যেরকম 18 এবং 19 সালে সেখানে কোটা সংস্কারের যে আন্দোলনে, তখন তো সাধারণ শিক্ষার্থীতে আমরা নেমে খেলছিলাম। তো সেক্ষেত্রে তো আমাদের কোনো ব্যানার প্রয়োজন হয়নি ভাই। এখানে বুঝতে হবে যে আমাদের কখন এরকম করে রাজপথে নামতে হতো, কারণ আমাদের বিরোধী দলের আপনাদের 300, 400, 1000 উপরে মামলা থাকলেও আপনারা ব্যর্থ ছিলেন। আপনাদের মামলার সংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু আপনারা কার্যত ফাংশন করতে পারেননি। আপনার এটা স্বীকার করতে হবে যে আপনারা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে ব্যর্থ ছিলেন দেখেই আমাদেরকে রাজপথে নামতে হয়েছে, যাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই। আপনি বললেন যে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, এটার কারণ তো আপনারা। আমরা কেন নেতৃত্বে আসবো? এই নেতৃত্ব আপনারা থাকবেন, আমরা থাকবো আপনাদের পেছনে।
আমরা যে মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করছি, যে বিরোধী দল বাংলাদেশে কার্যত ফাংশন করার কথা, তারা না এসে কেন একটা আন করা, যাদেরকে আপনি বলছেন যে এই ছেলেগুলোর কয়টা মামলা আছে, মামলা নিয়ে যে এখন একটা একটা মানে স্কেল করে দিচ্ছেন যে এতগুলা মামলা থাকলে সে আসলে মূলত পারফেক্ট একটা ম্যান বা পারফেক্ট একটা উদাহরণ এক্সাম্পল হবে, সেই এক্সাম্পলের জন্য তো আপনারাই দায়ী। আপনারা কেন সেই জায়গাটা নিতে পারেন নাই? কেন আপনাদের নাহিদ ইসলাম বা এই মানুষগুলো হঠাৎ করে চলে আসলো, যারা আপনার হয়তো হাঁটুর বয়সী ছেলে মেয়েরা? তো এই মানুষগুলা আসছে কারণ আপনারা কোথাও ছিলেন না, আপনারা ফাংশন করতে পারেন নাই। আপনি যদি বলেন যে টার্গেট করে রাখছিল আপনাদেরকে, তো আপনাদের তো সেই রিস্ক ফ্যাক্টর নেওয়ার সুযোগ ছিল না, আপনারা নিতে পারেন নাই। এটা স্বীকার করেন যে এই আমি যে বারবার বললাম, এটা আপনাদেরকে ছোট করার জন্য বলা না, এটা তো এই ইতিহাসের দায় এবং সামনের দিনের রাজনীতিটা সাজানোর জন্য প্রত্যেকটা মোমেন্টাম আমাদের চিন্তা করতে হবে। আপনি 300 রান করলেন কিন্তু আপনার টার্গেট 312 রান। ওই 12 রান না করতে পারলে আপনি যতই 300 রান করে মানুষের মন জয় করেন না কেন, আপনি তো সাকসেসফুল না। আপনি অলওয়েজ ওই মন হৃদয় জয় করে একটা দলই থাকবেন। কিন্তু আপনার 313 রান যদি আপনি এই টাইমের মধ্যে জিতে ফেলতে পারেন, তাহলে না আপনি উইনার। আপনি উইন না করে আপনি যদি সবসময় এরকম করে বড়াই করেন যে 17 বছর ধরে ভিত অর্জন করেছে, আমরা 1000 মামলার শিকার, তোমরা কারা, তোমরা কই ছিলা, সেটা দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনাদের ব্যর্থতার কারণে আমাদের মতো আন করা ছেলে মেয়েরা রাজপথে নামতে বাধ্য হয়েছে এবং এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষের অঙ্গহানি হয়েছে। এক মিনিট আমাদের হাতে সময় আছে, 1 মিনিটের মধ্যে মন্তব্য শুনে আমরা বিরতিতে যাব। আর সংস্কার দ্বারা উনি যেটা আপনাকে আমি বলি, উনি বারবার বলতেছে তা আমরা সফলই না, আমরা কিছু করেই নাই, তাহলে আমাদের কেন মামলা দিবে, আমাদের কেন গ্রেপ্তার করবে? ওনাদের তো গ্রেপ্তার করা উচিত। আমাদের কেন গ্রেপ্তার করলো, আমাদের কেন মামলা দিল, আমার নেত্রী কেন জেলে গেল? আমরা কিছুই করি নাই। যা বাংলাদেশে সংগঠিত হয়েছে এই আগস্ট আর জুলাই, আর জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখের মধ্যেই সব হয়েছে। এর আগে বাংলাদেশের মানুষ আন্দোলনও বোঝে নাই, আন্দোলনও করে নাই। যা আমরা 71-এও কিছু করে নাই, যা বাংলাদেশের মানুষ আন্দোলন দেখছে সেটা এই জুলাই আর আগস্টে। আমরা আসলে এই আলোচনা শেষ করতে চাই, কারণ রাজনীতির এই আলোচনা আসলে কখনো শেষ হবার নয়। যুক্তিতর্ক চলতেই থাকবে। ধন্যবাদ সাইফ মোসাফিজ যুক্ত হয়েছেন। আমরা একটু রাজনীতির বাইরে আরেকটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। আমরা দেখছি প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছেন এবং একই সাথে অনেক শিশু ভর্তি হচ্ছেন হাসপাতালে। যদিও টিকা কার্যক্রম চলছে, সরকারের থেকে বলা হচ্ছে যে হয়তো পরিস্থিতি সামনে নিয়ন্ত্রণে আসবে, কিন্তু সেটি হতে হতে শিশুর মৃত্যুর সংখ্যাটি আসলে বাড়ছেই। যুক্ত হয়েছেন আমাদের সাথে ডক্টর খন্দকার মোবাশ্বের আহমেদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোবাশ্বের আহমেদ যুক্ত হয়েছেন। আপনার দৃষ্টিতে একটু প্রথমেই জানতেই চাই, সেটি হচ্ছে হামের এবং হামের উপসর্গ নিয়ে যে শিশুরা আক্রান্ত হচ্ছেন, সেই পরিস্থিতিকে সামনে আমরা এটাকে মহামারী বলতে পারি, নাকি যেহেতু টিকা কার্যক্রম চলছে সামনে সেটি কমে আসার সম্ভাবনা আপনি দেখতে পান? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? জি। আচ্ছা, আমি আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ না, আমি একজন শিশু বিশেষজ্ঞ। আপনার প্রশ্ন হচ্ছে আমরা কি মানে হামের এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ আমাদের অলরেডি টিকাদান কার্যক্রম শুরু হয়ে গেছে। যদি আমরা ওয়াইড রেঞ্জে আমরা ম্যাক্সিমাম কাভারেজটা আনতে পারি টিকার, সেক্ষেত্রে আমরা আই থিঙ্ক 2 weeks to 4 weeks এর মধ্যে আমরা একটা ভালো অবস্থানে চলে যেতে পারবো, আমরা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু যেভাবে হাম এবং হামের উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হচ্ছে, সেই সংখ্যাটি কোনোভাবেই তো কমছে না। না, সেই সংখ্যাটি কমছে না, কারণ আপনার টিকাদান কার্যক্রম যেটা শুরু হয়েছে মিজলস ভ্যাকসিনেশন, কারণ গত 1.5 বা 2 বছর তো মিজলস ভ্যাকসিন ছিলই না। এখন একটা ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে ইমিউনিটি ডেভেলপ করে না, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপ করতে অ্যাটলিস্ট আপনার 7 to 10 days বা 2 weeks লাগে। তো আমি আজকে যে বাচ্চাটাকে ভ্যাকসিন দিলাম, সে তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে 2 সপ্তাহ লাগবে। তো এরকম, তাহলে এর আগ পর্যন্ত কিন্তু সে ভালনারেবল। এর মধ্যে যদি সে কন্ট্যাক্টে যায়, সে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। আর আমাদের সংক্রমণটা এখন এত বেশি ছড়ানো যে ভ্যাকসিন দেওয়া বাচ্চাও আক্রান্ত হয়ে যেতে পারে ওই 14 দিনের মধ্যে যদি পড়ে যায়। তা আমরা চূড়ান্ত রেজাল্টটা পাবো যখন আমরা অধিকাংশ বাচ্চাকে, মোর দেন 80% বাচ্চাকে যদি আমরা
ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি, তখন আমরা একটা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব এবং এর মাধ্যমে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। টিকা যা আছে এই মুহূর্তে সেটি দিয়ে সামনের দিনগুলোতে সব শিশুকে টিকা দেওয়া কি সম্ভব হবে, নাকি আমাদেরকে এরই মধ্যে আরও পরবর্তী শিশুদেরকে টিকা দেওয়ার জন্য এখনই উদ্যোগ নিতে হবে? টিকার অ্যাকচুয়ালি টিকার স্টক কেমন আছে এই বিষয়টা আসলে আমি এটার ফোকাল পারসন না, আমি আসলে জানি না। তবে টিকা যেহেতু এটা বলা যায় যেহেতু ছোট পরিসরে শুরু হয়েছে, তার মানে স্টকের কিছু ঘাটতি হয়তো থাকতে পারে বা এটা আন্ডার প্রসেসে আছে। যখন আমরা একদম ঢালাও ভাবে প্রতিটা সেন্টারে প্রতিটা অঞ্চলে আমরা, যেমন এখন হয়তো 30টা এলাকায় শুরু হয়েছে, যখন পুরা দেশে শুরু করা যাবে এবং সকল বাচ্চা এর অন্তর্ভুক্ত হবে, তখনই এটা সাফল্য সম্ভব। এবং সেই জন্য অবশ্যই টিকার ঘাটতি, টিকার ম্যান পাওয়ার, টিকার অন্যান্য যে লজিস্টিক, টিকার ঘাটতির প্রসঙ্গটি আনছিলেন, আমরা যদি যেতেই চাই আমিরুল ইসলাম খান আপনার কাছে, সেটা হচ্ছে টিকার ঘাটতির কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এরপরে সরকার খুব দ্রুততার সাথে ব্যবস্থা নিয়েছে। এই ঘাটতির পরিমাণটা আসলে কত বছরের ব্যবধান যদি আপনাকে আসলে করতে বলি? এটা আসলে তো আমরা এইটার পরিসংখ্যান দিতে পারবো না, কারণ বিগত 17 বছর ফ্যাসিস্ট ছিল, তারপরে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এরা আপনি পদক্ষেপটা নেয় নাই বা এই টিকা দেওয়ার যে প্রয়োজনীয়তা ছিল তারা সেটা অনুভব করে নাই। যখন এইটার উপসর্গটা বেশি দেখা দিয়েছে তখন এই জিনিসটা উঠে এসেছে, তখন দেখা গেল যে টিকা নাই। তাহলে এটা অনেক নিশ্চয়ই আরও আগে থেকে এটার আনার উচিত ছিল। সেই বিগত সরকারের যে উদাসীনতাই বলেন, ব্যর্থতাই বলেন, যাই বলেন, তাদের অবহেলার কারণেই কিন্তু টিকা ছিল না। আমাদের গভর্নমেন্ট আসার তো অল্প কয়েকদিনের মধ্যে এই অবস্থাটা তৈরি হয়েছে, তারপরেও কিন্তু আমাদের সরকার যত দ্রুত সম্ভব টিকা এনে সেটার প্রতিরোধের চেষ্টা করছে। এই জন্য আমরা তো এই পরিসংখ্যান দিতে পারি না, এটা বললেই বলবেন যে বিগত 2 সরকারের ব্যর্থতা আমি বলবো। বিগত 2 সরকারের মধ্যে আপনি যেহেতু গেল সরকারের প্রতিনিধিত্ব করছেন, আপনার কাছ থেকে জানতেই চাই যে এই বিষয়টি নিয়ে আসলে সরকারের উদাসীনতা কি ছিল? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, আমি এখানে কোনো সরকারের প্রতিনিধি হিসেবে আসিনি, আমি একজন সাংবাদিক হিসেবে এসেছি। কিন্তু তারপরে আপনি যেহেতু জানতে চেয়েছেন, এখন যে টিকাটা দেওয়া হচ্ছে এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসেছে। কারণ আমাদের বর্তমান সরকার তো মাত্রই দায়িত্ব নিল, ওনারা তো টিকা আনারই সময় পান নাই। এই ক্যাম্পেইনটা শুরুই হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে এবং সেই ধারাবাহিকতাতেই আপনার এই ক্যাম্পেইনটা এখন চলছে। এবং এটা আসার কথা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পরশুদিন সম্ভবত বলেছেন 81% শিশুকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে এর মধ্যে বাকি শিশুদেরকে দেওয়া হবে। আর তার আগে কি প্রবলেমটা হয়েছে সেটা নিয়ে আজকেও আমাদের তথ্য উপদেষ্টা উনি কথা বলেছেন। এবং এখানে ক্রয় পদ্ধতি, টাকা ছাড় করা এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের আন্দোলন ইত্যাদি বেশ কিছু ক্ষেত্রে কিছু ডিসরাপশন হয়েছে, যে কারণে হয়তো হার্ড ইমিউনিটিটা অর্জন করা সম্ভব হয়নি। এবং কিছু একটা তো প্রবলেম হয়েছে, না হলে আমাদের এই বাচ্চারা মারা যাবে কেন? তো এখন এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা দরকার, এটা হচ্ছে ইমিডিয়েট টাস্ক। এই প্রবলেমগুলো কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, এখানে যদি কারো নেগলিজেন্স থেকে থাকে তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে। আর যদি কোনো সিস্টেমের গণ্ডগোলের কারণে, কোনো সমস্যার কারণে এই প্রবলেমটা তৈরি হয়ে যায়, তাহলে এই সিস্টেমটাকে রেকটিফাই করতে হবে। এখন ব্লেম গেম না খেলে আমাদের সবার আগে দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদের জীবন বাঁচানো, শিশুদের জীবন বাঁচানো এবং আমাদের ভবিষ্যতে আমাদের এইরকম পরিস্থিতিতে যাতে পড়তে না হয়। এই হামের আউটব্রেকটা কিন্তু এটা একটা গ্লোবাল ফেনোমেনন। আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনগুলো দেখেন, অনেকগুলো দেশে কিন্তু হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশে এটা তীব্রতর হয়েছে। এটা আমাদের নীতি নির্ধারকদের কিছু দুর্বলতা থাকতে পারে, তাদের ভুলভ্রান্তি থাকতে পারে। বিগত সরকারের বিগত 17 বছর ধরেই একটা সরকার তাদের পলিসিগত কোনো সমস্যার কারণে এটা হতে পারে।
অথবা আমরা যে ইউনিসেফ যারা আমাদেরকে টিকা দেয়, টিকা সরবরাহ করে, তাদেরকে পুরোপুরি ক্লিন চিট দিয়ে দিচ্ছি, সেটাও না হতে পারে, কারণ ইউনিসেফেরও এখানে কিছু স্বার্থ জড়িত আছে। কারণ অবশ্যই। টিকাটা তারা ডাইরেক্ট সরাসরি দিতে চায়, এখানে আপনার ওপেন টেন্ডারের মাধ্যমে যদি টিকা কিনে তাহলে তাদের স্বার্থে কিছুটা ব্যাঘাত ঘটে। তো ইউনিসেফেরও কোনো স্বার্থ আছে কিনা, এগুলো আসলে সব কিছু ভালোভাবে খতিয়ে দেখা এখন প্রয়োজন। অবশ্যই, প্রথম কাজ হচ্ছে টিকার এনশিওর করা যে আমাদের এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা শিশু যাতে টিকা পায়, এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কোথায় আমাদের দুর্বলতা ছিল আমরা সেটিও আসলে সেটা খতিয়ে দেখা দরকার। আইডেন্টিফাই করে অবশ্যই। সেই দুর্বলতা দূর করা। অবশ্যই এই পরামর্শ নিশ্চয়ই সরকারের কর্তা ব্যক্তিরা নিশ্চয়ই নজর দিবেন। ডক্টর খন্দকার মুবাশ্বের আহমেদ, আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাই যে হাম হলে প্রাথমিকভাবে মানে শিশুকে কি চিকিৎসা দেয়া যাবে বা কি ধরনের লক্ষণটি হলে পরে মানে আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে আবার একটু মনে করিয়ে দিতে চাই আর কি ধরনের লক্ষণ দেখা দিলেই তাকে যেন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপনার কাছ থেকে যদি পরামর্শটি শুনি। আচ্ছা, ধন্যবাদ। হামের লক্ষণ তো মোটামুটি এর মধ্যে আসলে সাধারণ জনগণ জেনে গেছে। তার শুরুতে জ্বর থাকবে, এর সাথে কাশি, সর্দি এবং চোখ ওঠা বা চোখ ব্যথা, চোখ লাল হওয়া, এই তিনটার যে কোনো একটা থাকবে। আমরা বলি 3C, কাফ, কোরাইজা, কনজাংটিভাইটিস, এর সাথে ফিভার। এর 3 থেকে 4 দিনের মাথায় তার রেস্টটা আসবে, এবং রেস্টটা সাধারণত ফেস বা চুলের গোড়া থেকে শুরু হবে, কানের পিছনে, এবং আস্তে আস্তে শরীরের নিচের অংশে ছড়াবে, এবং 50% কেসে হাতের তালু, পায়ের তালুতে রেস্টটা আসতে পারে। তো এখন চিকিৎসার ক্ষেত্রে আসলে হামের, মিজলসের সুনির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নাই। আমরা জানি মিজলস একটা ভাইরাস, স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নাই যে হামের জন্য দিতে হবে। কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে কমপ্লিকেশন ঠেকানো, এবং হাম রিলেটেড যে ডেথ গুলো হয় এগুলো সব কমপ্লিকেশনের জন্য হয়, এবং মোস্ট কমন কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া। তো নিউমোনিয়াকে কমব্যাট করতে হবে আমাদের চিকিৎসার মাধ্যমে। তবে এখন হাসপাতালে যে ধরনের রাশ চলতেছে, আমরা মানে কি আলাদা স্পেস ছেড়ে দেওয়ার পরেও অন্যান্য রোগীকে এক প্রকার ডিপ্রাইভ করে মিজলসের বাচ্চাদেরকে অনেক বেশি স্পেস দেওয়ার পরেও আমাদের বারান্দা, ফ্লোর সয়লা হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আসলে এখানে স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট। সব বাচ্চাকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। সবাই যদি জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে যদি হাসপাতালে চলে আসে, এবং হয় কি তারা নিজ নিজ এলাকা বাদ দিয়ে সবাই মেডিকেল কলেজে চলে আসে, মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে। তো এই ট্রেন্ডটা আমাদের অফ করতে হবে, এতে করে ওয়ার্কলোড কমবে, এবং যেটা আসলে যার প্রয়োজন তাকে আমরা চিকিৎসা দিতে পারবো। অবশ্যই। তো ধন্যবাদ খন্দকার মুবাশ্বের আহমেদ, আপনার কাছ থেকে পরামর্শগুলো আমরা নিলাম। হয়তো সামনের দিনগুলোতে আরো আপনার কাছ থেকে আমরা তথ্য জানতে পারবো। আজকে আসলে আলোচনা করবার সময় একেবারে কম। একই সাথে আপনাদের দুজনকেই ধন্যবাদ, যুক্ত হয়েছেন একাত্তর জার্নালে। আবারও কথা হবে। দর্শক, এই ছিল আজকের একাত্তর জার্নালে, দেখা হবে আবারও।